সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, জামশেদুর রহমান। তোমরা আশা করি ক্লাসে সকলে জয়েন করে ফেলেছো যুক্তিবিদ্যা ক্লাসে। সরি, আমি দুঃখিত, প্রথমে দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে যে আমার 2-3 মিনিট লেট হয়ে গেল টেকনিক্যাল প্রবলেমের কারণে। তোমাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আজ আমরা সম্ভাবনা ক্লাসটি শুরু করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের সম্ভাবনা। তো আজ আমরা হচ্ছে অষ্টম অধ্যায়ের টপিকটি হচ্ছে সম্ভাবনা। আমরা সম্ভাবনা নিয়ে কথা বলবো। সম্ভাবনার চ্যাপ্টারটি আজকে শুরু করব। তো সম্ভাবনা, আচ্ছা তোমরা তো সকলেই যে আমরা যে দৈনন্দিন জীবনে চলাফেরা করি বা আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সম্ভাব্যতার কথা বলি, তাই না? আমরা বলি যে সম্ভবত সে আসছে আগামীকাল, তাই না? বা বলি সম্ভবত আজ বিকেলে বৃষ্টি হবে, তাই আমি আজ আর বাইরে বের হব না। ফ্রেন্ডরা বলছে যে খেলতে যাবি আজকে, তুমি বললা যে না আজ বিকেলে হচ্ছে যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে তো আম্মু খেলতে দিবে না বা যাব না আমি, বা মার্কেটে যাব না, বা এই ধরনের নানা ধরনের প্রবলেমের কথা বলা হচ্ছে, তাই না? বা আরেকটি বিষয় হচ্ছে যে যেমন মনে করো যে সাপোজ এখন করোনা ভাইরাস এটা প্রাদুর্ভাব হয়েছে, তোমরা বাইরে যাচ্ছ না, আমরা বাইরে বের হচ্ছি না, খুব বেশি এসেনশিয়াল কোনো নিড না হলে, প্রয়োজন না হলে আমরা যাচ্ছি না। কারণ কি, আমাদের সম্ভাবনা আছে আমরা বাইরে গেলে সংক্রমিত হতে পারি, তাই না? আমরা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারি, এটা একটি সম্ভাবনা রয়েছে, তাই না? এবং দিন দিন সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটি, এই যে ব্যাপারগুলি, যেমন মনে করো যখন নিউজিল্যান্ডে বা যখন হচ্ছে যে সাউথ কোরিয়াতে যখন মানে প্রায় 0 হয়ে গেছে তাদের করোনা ভাইরাসের সংক্রমণ, তখন সেখানে কি হচ্ছে, তাদের সম্ভাবনা অনেক কম। তুমি বলছো যে হ্যাঁ, আমি যদি নিউজিল্যান্ডে থাকতাম তাহলে আমি ঘোরাফেরা করতে পারতাম, তাই না? কিংবা জাপানে অনেক কম, কিন্তু আমাদের দেশে এখন বেশি, বা ইউএসএ তে অনেক বেশি, সেখানে সম্ভাবনাটা অনেক বেশি। তো এই যে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু প্রায়ই সম্ভাবনা নিয়ে কথা বলে থাকি, যে এটা সম্ভাবনা বেশি, এটা সম্ভাবনা কম, এটা সম্ভাবনা আছে কি, এটা কোনো সম্ভাবনাই নেই, তাই না? আমরা বলি। তো এই যে বিষয়গুলি, এগুলি দ্বারা আমরা কিন্তু সম্ভাবনার প্রকৃতি, সম্ভাবনা কি, সম্ভাবনা কোন বিষয়টি কি, সেটা আমরা বুঝতে পারি, তাই না? যে কোন একটি ঘটনা ঘটবে না ঘটবে না তাই নিয়ে যে সংশয়, সেই সংশয়টাই আসলে সম্ভাবনা, তাই না? সংশয়টাই আমাদের সম্ভাবনা। দেখি তোমরা কে কে জয়েন করে ফেলেছো আর শেয়ার করেছো, কে কে আর কে কে আমার সাথে অলরেডি জয়েন করে ফেলেছো। রজতকান্তি দাস, ওয়ালাইকুম আসসালাম। সোহেল সাদমান, রিফা গালিব, ওয়ালাইকুম আসসালাম। ইমরান, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আশা করি। রুমি, ভালো আছি আমি, তুমি ভালো আছো আশা করি। স্বাধীনা আছো, ওয়ালাইকুম আসসালাম। শুভ আছো, সকলকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। তো যেটা বলছিলাম যে হচ্ছে যে আমরা সম্ভাবনার কথা বলছিলাম। তাহলে সম্ভাবনাটা কি? সম্ভাবনাটা হচ্ছে আমাদের সংশয়। আমাদের যে সংশয় রয়েছে, সেই সংশয় থেকে আমরা একটা যৌক্তিকভাবে, আমরা যখন কোনো একটি পরিমাপ করছে যে এটি মানে গাণিতিকভাবে প্রমাণ করে থাকি বা আপেক্ষিক পৌনঃপুনিকতার মাধ্যমে প্রমাণ করে থাকি, মানে একটি পরিমাপ করে থাকি, সেটা হচ্ছে সম্ভাবনা। সেগুলি সবই সম্ভাবনা। তাহলে আমরা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমরা সম্ভাবনা কি বিষয় সেটা কিন্তু বুঝে ফেলছি অলরেডি, তাই না? সেটা কিন্তু বুঝে ফেলেছি। এখন আমরা যেটা বলবো যে সম্ভাবনা, তাহলে আমরা একটু পাঠ্য বইয়ের আলোকে একটু আলোচনা করি। আমরা তাহলে সম্ভাবনা আমরা এতক্ষণ ধরে যেটা বললাম সেগুলো গিয়ে একটু আমরা যৌক্তিকভাবে একটু পাঠ্য বইয়ের আলোকে আমরা পড়ে ফেলি, তাই না? তাহলে সম্ভাবনার ফার্স্ট যেটা আমরা পড়বো যে সম্ভাবনার প্রকৃতি কি। সম্ভাবনার প্রকৃতি, ওকে? প্রকৃতি পড়লে আমরা সম্ভাবনা কি সেটা বুঝতে পারবো, তাই না? তাহলে সম্ভাবনার প্রকৃতিটা কি, সম্ভাবনার নেচারটা কি, কেমন? সম্ভাবনা হচ্ছে আসলে মূলত আমি এতক্ষণ যে কথাগুলি বললাম, যে কোনো একটি ঘটনা ঘটবে না, একদম আমি শিওর হয়ে বললাম যে এটা কখনো ঘটতেই পারে না। কি, যে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উদিত হবে, এটা ঘটতেই পারে না। এটা যদি আমি এমন ভাবে বলতে পারতাম তাহলে সেটি হয়তো কোনো সম্ভাবনা নাই, মানে সম্ভাবনা 0, তাই না? তাহলে সম্ভাবনাটা এখানে কি 0। কিংবা মনে করো যে তুমি আর একবার এই পৃথিবীতে জন্ম নিবে না, এর সম্ভাবনাটা একদম 0, তাহলে সেটা হচ্ছে সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই, সেটা 0, টোটালি 0, ঘটনাটি ঘটবেই না। আর তুমি মনে করো যে সাপোজ আগামীকাল
বললা যে, বা মনে করো এখন ইংল্যান্ড পাকিস্তান খেলা হচ্ছে, তাই না, যে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা কতটুকু। যদি ইংল্যান্ডের জেতার সম্ভাবনা, মনে করো কোনো একটা দুইটা টিমের খেলা হচ্ছে, দুটো টিমের খেলার মধ্যে একটা টিম জিতবে বা একটা টিম হারবে বা ড্র হতে পারে, তাহলে সবকিছুর সম্ভাবনা রয়েছে। সেখানে একটা ইংল্যান্ড টিমের জেতা তোমার তোমার দ্বিতীয়বার, মনে করো যে কোন একজন ব্যক্তির দ্বিতীয়বার জন্ম নেওয়া, আমার দ্বিতীয়বার জন্ম, এটা একটি। আর একটি ঘটনা মনে করো যে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কথা হচ্ছে নিশ্চিত বলা যাচ্ছে না, খেলায় অনেক কিছু হতে পারে। তাহলে ইংল্যান্ডের জেতার সম্ভাবনা এটা হচ্ছে যে এটা 0, কিন্তু এটা জেতার সম্ভাবনা 1 বলা যাচ্ছে না, তাই না, এটা জেতার সম্ভাবনা 1 বলা যাচ্ছে না। এটা তাহলে কি হচ্ছে, জেতার সম্ভাবনাটাকে আমি যদি একটু মাঝে লিখি, ইংল্যান্ড এর জয়, এটা আমি একটু মাঝে লিখলাম। হ্যাঁ, এটা একটি ঘটনা। আর একটি ঘটনা মনে করো সাপোজ যে আগামীকাল সূর্য, বা এখন মনে করো যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি নেমে খালি গায়ে আমি ছাতা ছাড়া নেমেছি, তাহলে আমি বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে নামলে ভেজা, এটা নিশ্চিত না, এটা 1, এটা নিশ্চিত। তাহলে আমরা যদি এই গাণিতিক ভাবে প্রকাশ করে তোমাদেরকে একটু বোঝাতে চাই, তাহলে সম্ভাবনাটাকে তোমরা একটু বুঝতে পারবে যে দ্বিতীয়বার জন্ম ঘটনাটা, এটা সম্ভাবনা নাই, একদম 0। বৃষ্টিতে নামবো আর ভিজবো, এটা নিশ্চিত, তার মাত্রা হচ্ছে কি 1। আমরা যদি গাণিতিক ভাবে প্রমাণ করতে, অর্থাৎ 1 কেন বলছি সেটা বোঝাবো তোমাদেরকে। এর মধ্যবর্তী 0 থেকে 1 এর মধ্যবর্তী যে গাণিতিক সংখ্যাগুলো রয়েছে, যে ভগ্নাংশগুলো রয়েছে, এর মধ্যে যে আমরা কি পাবো, ভগ্নাংশ পাবো, সেগুলি হচ্ছে সম্ভাবনা। সেটাই কি সম্ভাবনা। এই যেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে হবেই না, আবার নিশ্চিতভাবে বলতে পারবো না যে হবেই, এই নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মধ্যবর্তী যে অবস্থা, সেটা হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা কি, সেটা হচ্ছে নিশ্চয়তা আর অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। অনিশ্চয়তা এবং নিশ্চয়তার মধ্যবর্তী অবস্থায় হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, তাহলে সম্ভাবনার প্রকৃতিতে আমরা ফার্স্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এটি 1 নম্বরে আমরা বলবো যে সম্ভাবনা হচ্ছে নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। তাহলে আমরা যে অধ্যায়টি পড়ছি, সম্ভাব্যতার যে অধ্যায়টি পড়ছি, সম্ভাব্যতা, এই যে আমরা এটাকে সম্ভাবনার সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারি, যে সম্ভাবনা হচ্ছে কোন ঘটনার নিশ্চয়তা, কোন ঘটনার নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা, তাই না। তাহলে এই যে ঘটনার নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা, এই সংক্রান্ত যে তত্ত্ব, সেটাই হচ্ছে সম্ভাব্যতা। ঠিক আছে, কোন একটি ঘটনা ঘটবে এমন ভাবে নিশ্চিতভাবে বলা যায় না, আবার ঘটনাটি ঘটবে না এটাও বলা যায় না। তখন এরূপ পরিস্থিতিকে গাণিতিকভাবে প্রকাশ করলে বা পরিমাণিকতার তত্ত্বের মাধ্যমে প্রকাশ করলে, যে সম্ভাবনার যে মাত্রাটি আমরা পাই, সেটি হচ্ছে সম্ভাব্যতা, এবং যে তত্ত্বে এটি আলোচিত হয় সেটি হচ্ছে সম্ভাব্যতা। তাহলে এই তত্ত্বটিকে আমরা বলছি কি, এটা একটি তত্ত্ব যদি আমরা বলি, সেটা হচ্ছে সম্ভাব্যতার তত্ত্ব। ওকে, তাহলে আমরা সম্ভাবনার সংজ্ঞা এবং সম্ভাব্যতার তত্ত্বটি বুঝলাম, তাই না। এখন কথা হচ্ছে তাহলে আর কি কি আমরা এই প্রকৃতিতে পাচ্ছি। আমরা যদি এই উদাহরণটি মুছে ফেলি, আমরা সম্ভাবনা বলতে তাহলে আমরা বুঝলাম যে এটি নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা। 2 আমরা বলি এটি তাহলে কিসের ব্যাপার, মাত্রাগত ব্যাপার। কেমন ব্যাপার, মাত্রাগত ব্যাপার। ঠিক আছে, মাত্রাগত কেন বলছি, কারণ হচ্ছে যে এখানে ঘটনাটি ঘটতে পারে, সাপোজ আমি মাত্রাগত আর এই 0 আর 1 এর ব্যাপারটা তোমাদেরকে একটু বোঝাতে যাচ্ছি, কেন 1 ব্যবহার করছি আমরা। ঠিক আছে, একটু ভালোভাবে খেয়াল করবে। তোমরা যারা অলরেডি আশা করি আরো সবাই জয়েন করে ফেলেছো, আমি মেইন পয়েন্টে চলে যাচ্ছি। দেখো 0 আর 1 কেন ব্যবহার করছি। মনে করো যে কোনো একটি সাপোজ একটি বক্স আছে, একটি বক্স, এই বক্সের এখানে একটু ছিদ্র আছে। এই বক্সটিতে তুমি নিজে মনে করো যে 2টি ডেইরি মিল্কের চকলেট রেখেছ, 2টি ডেইরি মিল্কের চকলেটের প্যাকেট রেখেছ। সাপোজ 2টি ডেইরি মিল্ক, এই 2টি ডেইরি মিল্কের চকলেট বক্স ফেলেছো, ডেইরি ডি লেখা আছে মনে করো, সাপোজ তুমি নিজে রেখেছো। নিজে রাখার পরে তুমি এর মধ্যে থেকে ডেইরি মিল্ক তুলবে,
একটি, তারপরে আবার র্যান্ডমলি একটা তুলবে, সেটা ডেইরি মিল্ক হওয়ার, ডেইরি মিল্কের চকলেট বার হওয়ার সম্ভাবনা কত? সেটা অবশ্যই দুইটি, যেহেতু তোমার অনুকূল ঘটনা কয়টি? দুইটি। আর দেখো অনুকূল ঘটনা কয়টি? দুইটি। আর মোট ঘটনা কয়টি? দুইটি। আমরা সম্ভাবনাকে প্রকাশ করছি অনুকূল ঘটনা, মূল যে সূত্র সেটি হচ্ছে অনুকূল ঘটনা বাই কি পর্যাপ্ত যে অ্যাভেলেবল যে ঘটনাগুলো রয়েছে সবগুলি, অ্যাভেলেবল ঘটনা বা যেগুলো রয়েছে পর্যাপ্ত সংখ্যক ঘটনা। ওকে, অনুকূল ঘটনা বা মোট ঘটনা বলতে পারো এখানে তুমি, ঠিক আছে? এখানে তুমি এই শব্দটা বলো যে মোট ঘটনা বা মোট বস্তু। মোট ঘটনা রয়েছে দুইটি এবং অনুকূল, তুমি চেয়েছো যে ডেইরি মিল্কে চকলেট বার, তুমি যদি বলতে প্রাণের চকবার কিংবা কিটক্যাট কিংবা অন্য কিছু, তাহলে কিটক্যাট এখানে নাই, তাই না? তোমার এখানে কিটক্যাট নাই, তাহলে অনুকূল ঘটনা রয়েছে 2 এবং মোট ঘটনা রয়েছে 2। তাহলে তোমার এখানে দেখো 2 2 কেটে গেলে কি হয়? 1 হয়, তাই না? তার মানে ডেইরি মিল্ক পাওয়ার সম্ভাবনা তোমার অবভিয়াসলি 1। যদি এখানে তুমি কিটক্যাট চেতে, এটা তোমার ডেইরি মিল্কের ঘটনা, তুমি দিয়েছো ভিতরে ডেইরি মিল্ক, এখন তুমি এখানে মনে করো কিটক্যাট চাচ্ছ, কি চাচ্ছ? কিটক্যাট চাচ্ছ। কিটক্যাট চাইলে তোমার অনুকূল ঘটনা, তুমি কি এর মধ্যে কোনো কিটক্যাট রেখেছো? অর্থাৎ তোমার যেটা চাচ্ছ সেটা কি তুমি এর মধ্যে রেখেছো? তুমি নিজে রেখেছো ডেইরি মিল্ক, তো তুমি জানো যে এখানে কোনো অনুকূল ঘটনা নাই, তাহলে এখানে অনুকূল ঘটনা হচ্ছে 0। আর মোট ঘটনার সম্ভাব্য ঘটনা কত? দুইটি রয়েছে, তাহলে 0/2 দ্যাট মিন্স কি 0, মান কত আসবে? 0। তার মানে এটি একদমই সম্ভব নয়, এটি একদমই সম্ভব নয়, এটা হচ্ছে 0 এবং এটি নিশ্চিত, সেটা হচ্ছে 1। তাহলে নিশ্চিত এবং অনিশ্চিত বলতে একদম না হওয়ার সম্ভাবনা হচ্ছে 0, এই জন্য আমরা 1 ব্যবহার করি নিশ্চিত, আর একদমই যেটা সম্ভাবনা অসম্ভব সেটা হচ্ছে 0। তাহলে সম্ভাব্যতার বলতে বোঝানো হচ্ছে যদি এখানে তুমি একটি কিটক্যাট মনে করো আর একটি কিটক্যাট রাখলে, তাহলে 3টি মোট, তাই না? মোট 3টি কিটক্যাট রয়েছে, ডেইরি মিল্ক রয়েছে, তাহলে এখান থেকে তোমার মোট ঘটনা হচ্ছে যে, তাহলে মনে করো যে তুমি কিটক্যাট পাওয়ার সম্ভাবনা তখন তাহলে কত পাবে? এখানে মনে করো আমরা কিটক্যাট পাওয়ার সম্ভাবনা বের করছি এখন, যখন আমার অনুকূল ঘটনা 3টি, এই একটি কত রয়েছে? একটি কিটক্যাট রয়েছে, তাহলে অনুকূল ঘটনা একটি এবং মোট ঘটনা হচ্ছে 3টি, তাহলে সম্ভাবনা হচ্ছে 1/3। তাহলে সম্ভাবনা হচ্ছে 1/3। তাহলে দেখো এই যে 0 এবং 1 এর মাঝে 1/3 এর মান কি 0.3333, তাই না? এমন, তাহলে এই যে 0 এবং 1 এর মধ্যবর্তী অবস্থাটাই হচ্ছে সম্ভাবনা। ক্লিয়ার? তাহলে আমরা গাণিতিকভাবে বুঝতে পারলাম যে 0 এবং 1 এর মধ্যবর্তী অবস্থা আমরা কেন বলছি সংজ্ঞায়, যে নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা কেন বলছি, কারণ হচ্ছে যে 1 হচ্ছে নিশ্চিত, 1 দ্বারা আসলে আমরা নিশ্চিত বুঝবো, কারণ ঘটনাটি যে কয়টি সম্ভাব্য ঘটনা রয়েছে এবং অনুকূল ঘটনা সবগুলি কি হবে? একই রকম ঘটনা হচ্ছে অনুকূল ঘটনা, তাহলে আমরা নিশ্চিতভাবে সেটাই পাবো, তাই না? সাপের বক্সে যদি তুমি হাত দিয়ে বলো যে সাপ পাওয়ার সম্ভাবনা কত, তাহলে অবভিয়াসলি একটি সাপ রয়েছে, তাই না? তাহলে এই যে ব্যাপারটি, তাহলে এটি হচ্ছে একটি মাত্রাগত ব্যাপার, মাত্রা বাড়তে পারে। তোমার মনে করো যে 3টি, যে আমি একটা 2টি ডেইরি মিল্ক রেখেছিলাম আর একটি কিটক্যাট রেখেছিলাম, তাহলে কিটক্যাটের জায়গায় যদি একটা ডেইরি মিল্ক চেঞ্জ করে 2টি কিটক্যাট রাখি আর একটা মনে করো ডেইরি মিল্ক রাখি, তাহলে মাত্রা বেড়ে যাবে, সম্ভাবনা মাত্রা তখন কি হবে? 2/3 কিটক্যাট পাওয়ার সম্ভাবনা, তাই না? তখন হবে 2টি কিটক্যাট রয়েছে অনুকূল ঘটনা, তাহলে 2/3, দ্যাট মিন্স মাত্রা বেড়ে গেল, সম্ভাবনা কি বেড়ে গেল? মাত্রা বেড়ে গেল, যে 2টি রয়েছে। তাহলে সম্ভাবনা হচ্ছে মাত্রাগত ব্যাপার, এটা একটি ব্যাপার। আরেকটা আমরা দেখলাম এটি গাণিতিকভাবে কি করা যায়? প্রকাশ করা যায়। এটার প্রকৃতিটাই এমন, সম্ভাবনার প্রকৃতিটাই এমন যে এটি গাণিতিকভাবে প্রকাশযোগ্য, গাণিতিকভাবে প্রকাশ করা যায়। তাহলে আমরা সংজ্ঞা দেখলাম আর প্রকৃতির 2টি গুরুত্বপূর্ণ ফিচার দেখলাম কিন্তু, ঠিক আছে? আরেকটি বিষয় আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো সম্ভাবনা আমাদের আসলে অপূর্ণ জ্ঞানের ফলে হয়, অপূর্ণ জ্ঞান। এটি হচ্ছে সম্ভাবনার ধারণা আসে অপূর্ণ জ্ঞান থেকে, সম্ভাবনার ধারণা আসে অপূর্ণ জ্ঞান থেকে। অপূর্ণ জ্ঞান থেকে কেন বলা হচ্ছে? সাপোজ আগামীকাল বৃষ্টি হবে আমি ধারণা করছি, বা আজ সকালে একটু মেঘ করেছে হালকা, আমি বলছি যে বৃষ্টি হতে পারে, তাহলে এই যে বৃষ্টি হওয়ার যে ধারণাটা আমি করছি হালকা মেঘ দেখে, তাহলে এটি আমি যদি নিশ্চিত, আমার যদি জানা থাকতো যে বৃষ্টি হবে কি হবে না, মানে সৃষ্টিকর্তা জানেন যে হবে কি হবে, নিশ্চিত জানেন, তাহলে কথা হচ্ছে যে আমার জ্ঞানটা নাই, অপূর্ণ জ্ঞান বলেই না আমি সম্ভাব্যভাবে বলছি যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে নাও পারে। হ্যাঁ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে মনে করো সাপোজ 2/10।
2/10 কেন বললাম? কারণ আমার কাছে এই অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি, খেয়াল করো যে মোটামুটি 10 দিন, আমি গত 10 দিন ধরে দেখছি যে সকালে একটু হালকা মেঘ হচ্ছে। এর মধ্যে আমি দেখছি যে 2 দিন মতো হয়েছে, 2 বা 3 দিন হচ্ছে বৃষ্টি হয়েছে, আর বাকি 7-8 দিন সকালে একটু মেঘ হয়েছে, একটু পরে রোদ হয়ে আর মেঘটা উড়ে গিয়েছে, বৃষ্টি হয়নি। তাহলে এই 2 বা 3, তাহলে 3 দিন যদি হয় তাহলে আমার সম্ভাবনাকে আমি প্রকাশ করব 10 দিনে এমন হালকা মেঘে 3 দিন বৃষ্টি হয়। বা যদি 2 দিন হতে দেখি তাহলে আমি বলবো যে 10 দিনে 2 দিন হয়। তাহলে এই যে আমার অপূর্ণ জ্ঞানের কারণে আমি আজকে ভবিষ্যৎ ঘটনা নিশ্চিতভাবে জানি না বলে একটা হচ্ছে আমি সম্ভাবনা প্রকাশ করলাম, আরেকটা হচ্ছে আমার অভিজ্ঞতাটা এখানে কাজে লাগছে। তোমরা খেয়াল করো, এখানে আমার অভিজ্ঞতাটা কাজে লাগছে, যে আমার গত 10 দিনের দেখার অভিজ্ঞতা বা গত 1 বছরের দেখার অভিজ্ঞতা, যে 1 বছর 365 দিনের মধ্যে আমি দেখেছি যে 100 দিন হচ্ছে মেঘ হয়েছে, 100 দিন মেঘের মধ্যে হালকা মেঘের মধ্যে আমার 10 দিন বৃষ্টি হয়েছে। তাহলে আমার সমান হচ্ছে 10/100 মেঘের সাথে যদি আমি সম্পর্ক রিলেট করি, তাই না? এই যে আমার অভিজ্ঞতাটার একটা ফ্যাক্ট, তাহলে এখানে আমি এই একটি সম্ভাবনার প্রকৃতিতে আমি বলবো যে সম্ভাবনার সাথে অভিজ্ঞতার সম্পর্ক রয়েছে। সম্ভাবনার সাথে কি রয়েছে? সম্ভাবনার সাথে অভিজ্ঞতার সম্পর্ক রয়েছে। কারণ অভিজ্ঞতা ভিত্তিক বলতে পারো, অভিজ্ঞতার ভিত্তিতে আমরা সম্ভাবনাকে প্রকাশ করে থাকি অনেক সময়, তাই না? তাহলে এই কথাটি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। আমরা আগের উদাহরণে যেটা বললাম 2/10 কেন বলছি, কারণ আমার অভিজ্ঞতায় বলছে আমি 10 দিন মেঘ হতে দেখে 2 দিন বৃষ্টি হতে দেখেছে। তাহলে তার মাধ্যমে কিন্তু আমরা সম্ভাবনাকে অনেক সময় প্রকাশ করে থাকি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে এভাবে আমরা সম্ভাবনাকে নানান দিকের থেকে দেখতে পাচ্ছি, যে তার মাত্রাগত ব্যাপার রয়েছে, গাণিতিক ভাবে প্রকাশ করা হচ্ছে, অপূর্ণ জ্ঞানের থেকে সম্ভাবনা ধারণা হচ্ছে, তাই না? তাহলে এইভাবে আমরা বেশ কিছু তার বৈশিষ্ট্য, সম্ভাবনার প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি ব্যাপার হচ্ছে যে সম্ভাবনাকে আবার আমরা বলতে পারি যে এটিকে যেমন গাণিতিকভাবে যেমন প্রকাশ করা যায়, এটিকে আপেক্ষিক পৌনঃপুনিকতার মাধ্যমেও প্রকাশ করা যায়। আপেক্ষিক পৌনঃপুনিকতা একটা বিষয় হচ্ছে, গাণিতিকভাবে প্রকাশ আর আপেক্ষিক পৌনঃপুনিকতার মাধ্যমে প্রকাশের মধ্যে একটি পার্থক্য আছে। যেমন তোমাদেরকে একটু বলি, যেমন মনে করো যে একটি মুদ্রা, একটি কয়েনের একদিকে হেড রয়েছে, অপরদিকে মনে করো যে কি রয়েছে, টেল রয়েছে, তাই না? তাহলে এই যে একদিকে হেড, একদিকে শাপলা ফুল, আর একদিকে সাপোজ মনে করো যে হচ্ছে যে যমুনা ব্রিজ রয়েছে, তাই না? তাহলে একদিকে শাপলা ফুল, একদিকে যমুনা ব্রিজ। তাহলে একদিকে শাপলা ফুল, একদিকে কয়েনটি টস করলে, দ্যাট মিন্স উপরে তুলে মারলে, পড়ার পরে সে একটি না একটি তলে পড়বে, একটি তল উপরে থাকবে, একটি তল পৃষ্ঠতল নিচে থাকবে। তাহলে সেক্ষেত্রে হেড আর টেইল পড়ার সম্ভাবনা তুমি বুঝতে পারছো। তোমার অনুকূল ঘটনা, তুমি যদি হেড চাও, হেড পড়ার সম্ভাবনা তুমি বলছো যে কি, এখানে তুমি চাচ্ছ হেড পড়ার সম্ভাবনা, তাই হেড পড়ার সম্ভাবনা তুমি জানো যে তোমার মোট ঘটনা কয়টি? 2টি। হেড আর টেইল আছে, 2টি আছে, সেখানে হেডটি পড়ার সম্ভাবনা কত? তাহলে হেড হচ্ছে, যেহেতু অনুকূল ঘটনা তোমার একটি রয়েছে, হেড একটি পড়তে পারে, তাহলে সম্ভাবনা হচ্ছে 1/2। এটাকে আমরা কি করলাম? গাণিতিকভাবে প্রকাশ করলাম। এটা আমরা নিশ্চিত যে এর সম্ভাবনা হচ্ছে 1/2। নিশ্চিত বলতে এই অর্থে যে সম্ভাবনাটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারছি ঠিক মতো করে। আর একটি বিষয়, এটা হচ্ছে গাণিতিকভাবে হলো। আর আপেক্ষিক পৌনঃপুনিকতার মাধ্যমে, এই শব্দটি খেয়াল করো, আপেক্ষিক পৌনঃপুনিকতা মাধ্যমে প্রকাশ, এটাকেও আমরা একটু ব্যাখ্যা করব। কথাটিকে প্রকাশ করা যায় কাকে? সম্ভাবনাকে। দেখো অনেক সময় এমন হয় যে বৃষ্টির যে অভিজ্ঞতার কথা বললাম, কিংবা আমরা পরিসংখ্যানের ক্ষেত্রে দেখি, আমরা বা ক্ষেত্রে দেখি যে প্রতি 100 জন শিশু জন্মে বাংলাদেশে মনে করো সাপোজ এখন 4 জন শিশু মারা যাচ্ছে, বা 5 জন শিশু মারা যাচ্ছে, বা 1000 জনে মনে করো যে 10 জন শিশু মারা যাচ্ছে, তাহলে এই বা 12 জন মারা যাচ্ছে। এই যে প্রকৃতিতে আপেক্ষিকভাবে দেখা যাচ্ছে এই অঞ্চল ওই অঞ্চল মিলায়ে টোটালি বাংলাদেশের একটা হিসাব করা হলো। এই আপেক্ষিকভাবে যে হিসাব করা, গত 10 বছরের একটা হিসাব করা হলো। তার আগের 10 বছরে হয়তো বা ডেথ রেট অনেক বেশি ছিল, মৃত্যুহার বেশি ছিল, কিন্তু গত 10 বছরে ডেথ রেট কমে গিয়ে হয়তো বা কমে এসেছে। তাহলে এই যে আপেক্ষিকভাবে যে চেঞ্জ হচ্ছে, এবং এই যে পৌনঃপুনিকতা বলতে কোনো ঘটনা বারবার পুনরাবৃত্তি হওয়ার যে ব্যাপারটি, অর্থাৎ
শিশু জন্মাচ্ছে এবং মৃত্যুবরণ করছে, এই ঘটনাটি কেমন ভাবে পুনরাবৃত্ত হচ্ছে? হ্যাঁ, প্রতি 1000 জনে মনে করো সাপোজ 12 জন শিশু বাংলাদেশে বছরে মারা যাচ্ছে। 1000 জন শিশু জন্মে 12 জন মারা যাচ্ছে। এই যে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে 12 বার, শিশু জন্মে মৃত্যু হওয়ার ঘটনাটি পুনরাবৃত্তি হচ্ছে 12 বার। এটাও এই পুনঃপুনিকতার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা সম্ভাবনাকে প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক পুনঃপুনিকতার মাধ্যমে আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। এইভাবে আমরা সম্ভাবনার প্রকৃতিগুলি বা বৈশিষ্ট্যগুলি দেখার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম ক্লিয়ার করে, সেটি হচ্ছে সম্ভাবনা হচ্ছে নিশ্চিত নয়। যখন কোনো ঘটনা ঘটবে এমনটি নিশ্চিত করে বলা যায় না, আবার ঘটনাটি ঘটবে না সেটিও নিশ্চিত করে বলা যায় না। তখন যে অনিশ্চয়তার সৃষ্টি হয়, সেই অনিশ্চয়তাকে গাণিতিকভাবে প্রকাশের যে তত্ত্ব, সেটি হচ্ছে সম্ভাবনার তত্ত্ব। ঠিক আছে, তাহলে সম্ভাবনার প্রকৃতিটাকে আমরা আশা করি বুঝতে পারছি। এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো। ইয়াসমিন, রুমি, রিফা গেলি পৌনঃপুনিকতাটা আমি তোমাদেরকে আবার বুঝাইছি, তোমরা বুঝতে পেরেছো। আবার আমি বলি, পৌনঃপুনিকতা মানে হচ্ছে যে কোনো কিছু পুনরাবৃত্ত হওয়ার যে ঘটনাটি, পুনরাবৃত্ত হওয়া। পৌনঃপুনিকতা বলতেই বোঝানো হয় পুনরাবৃত্ত। তোমরা হচ্ছে পৌনঃপুনিক দশমিক অঙ্কের ক্ষেত্রে মানে দেখেছো, যদি এটা অপ্রাসঙ্গিক, আমি তোমাদেরকে একটু উদাহরণটার সাথে একটু প্রাসঙ্গিকতা টেনে বলছি। যেমন মনে করো যে অঙ্কে এমন দেখেছো না, 2 পয়েন্ট, ওই যে যেমন একটু আগে আমরা ভাগ করলাম 1/3 কে ভাগ করলে কি হয় দেখো তো। এই যে ফার্স্টে মনে করো যে 3 3 9, এইভাবে দেখবে আসতেই থাকবে। 3 3 9, আবার একটা 0 নিয়ে 9, আবার 1, এভাবে যখন 3 3 3 3 3 3 আসতেই থাকে না, যখন একই ঘটনা বারবার পুনরাবৃত্ত হয় তখন পৌনঃপুনিক দশমিক বলা হয়। তখন এখানে 0.3 দিয়ে আবৃত করে দেওয়া হয়, তাই না? আবৃত করে দেওয়া হয় উপরে একটা ডট দিয়ে। তোমাদের এটা মনে আছে কিনা? তো এই পৌনঃপুনিক শব্দটির অর্থ হচ্ছে বারবার পুনরাবৃত্ত হওয়া, বারবার পুনরায় সেটা ফিরে আসা। যেমন শিশু মৃত্যুর হারের কথা বলা হচ্ছে, কিংবা বাংলাদেশে মনে করো যে বেকারত্বের হারের কথা বলা হচ্ছে, যে প্রতি মনে করো 1 লক্ষ প্রতি বছর যদি কর্মশক্তিতে ন্যাশনাল ওয়ার্ক ফোর্সে মনে করো যে 1 লাখ কর্মশক্তি ঢুকছে, মানুষ ছেলে মেয়ে 1 লাখ ঢুকছে, তার মধ্যে কি হচ্ছে মনে করো সাপোজ 30,000 বেকার হচ্ছে, তারা কাজ পাচ্ছে না। কিন্তু 1 লাখ আমার অ্যাভেলেবল কি আছে, ওয়ার্কফোর্স আছে, আমি সবাইকে ইউটিলাইজ করতে পারছি না। তাহলে এই যে 30,000 জন বেকারত্বের যে হারটি, এটি পৌনঃপুনিকতা দেখাচ্ছে যে বারবার এমন হচ্ছে, প্রতি বছরই এমনই হচ্ছে যে 1 লাখ আসছে, 70,000 কাজ পাচ্ছে, 30,000 কাজ পাচ্ছে না। এই ঘটনাটা বারবার পুনরাবৃত্ত হচ্ছে। হ্যাঁ, এই যে বেকার থাকার যে ঘটনা, এটার পুনরাবৃত্তি, কিংবা শিশু মৃত্যু হওয়ার যে ঘটনাটি, তার পুনরাবৃত্তি, এই পুনরাবৃত্তিটা হওয়াটাই হচ্ছে পৌনঃপুনিকতা। আশা করি বুঝতে পেরেছো, আনসার পেয়েছো। থ্যাঙ্কস রুমি, বুঝতে পেরেছো। ওকে, এখন তাহলে আমরা প্রকৃতির পরে আসবো সম্ভাবনার প্রাসঙ্গিকতা নিয়ে, সম্ভাবনা আসলে প্রয়োজনীয়তা নিয়ে। প্রকৃতির মাধ্যমে আসলে প্রয়োজনীয়তা চলে এসেছে প্রাসঙ্গিকতা, তাই না? প্রাসঙ্গিকতা আমরা বলতে আমরা বুঝি যে প্রয়োজনীয়তাটা। প্রাসঙ্গিকতা বলতে আসলে আদৌ সম্ভাবনা আমাদের জন্য, আমাদের পড়াশোনা, আমরা যে পড়াশোনা করছি, সম্ভাবনাটা প্রাসঙ্গিক কিনা। অবশ্যই সম্ভাবনাটি প্রাসঙ্গিক। সম্ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। কারণ হচ্ছে যে আমাদের ফার্স্ট কথা বলে দৈনন্দিন জীবনের কথাটা বললেই বেটার মনে হয় আমার কাছে। কারণ দৈনন্দিন জীবনে আমরা দেখি যে সম্ভাবনা ছাড়া আসলে আমাদের চলে না। আমরা সম্ভাবনার ভিত্তিতে কিন্তু অনেক কিছু করে থাকি। যেমন সাপোজ বলতে পারি যে করোনা ভাইরাসের কথা ফার্স্টে বললাম তোমাদের, বাইরে আমি যদি যাই, আমি মানুষ আছি ঘরের মধ্যে বন্দি, আমি বাইরে যাব বাজারে, অনেক মানুষ আছে। তো মেহেরপুরে সাপোজ মনে করো আমি মেহেরপুরে আছি এখন, তাহলে মেহেরপুরে হচ্ছে যে প্রতি সপ্তাহে বা প্রতিদিনে হয়তো বা নতুন করে 3-4 জন করে কি হচ্ছে সংক্রমিত হচ্ছে, বা 1 মাসে হয়তো বা 30 জন সংক্রমিত হচ্ছে, বা সাপোজ যদিও পরিসংখ্যানের ডাটাটা এক্সাক্ট না, আমি আইডিয়া করে বলছি, যেমন সাপোজ প্রতিদিনে 4 জন সংক্রমিত হচ্ছে। তাহলে মেহেরপুরে মানুষ আছে সাপোজ মনে করো যে সাপোজ 1 লাখ মানুষ আছে, বা 50,000 মানুষ আছে মেহেরপুর শহরে। তাহলে আমি এই যে বাইরে যখন বের হব, তাহলে প্রতি 50,000 জনে কি হচ্ছে, 4 জন প্রতিদিন মনে করে সংক্রমিত হচ্ছে। তাহলে আমরা বাইরে বের হলে আমার সংক্রমিত হওয়ার চান্স আছে, সেটা কম হোক, সেটা ফ্র্যাকশন, সেটা খুবই কম। তারপর আবার আমি হতে পারি নেক্সট 4 জনের মধ্যে আমার নাম চলে আসতে পারে যে জামশেদ আক্রান্ত হয়েছে, তাই না? তাহলে এই যে বাইরে বের হলে আমার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা জেনে আমি কি করছি, ঘরে বসে থাকছি।
তাই না? ঘরে বসে থাকছি, নিজেকে একটু লিমিট করছি, নিজের চলাচল লিমিট করছি যেন আমার না হয়। তাহলে এই যে আমার এই সম্ভাবনার উপর ভিত্তি করেই না আমাদের এত সতর্কতা। তাহলে সম্ভাবনা আমাদের দেখেছো একদম বাস্তব জীবনে কাজে লাগছে, তাই না? তারপরে আমরা আমাদের ম্যাথের ক্ষেত্রে, গাণিতিক ক্ষেত্রে কিন্তু আমরা সম্ভাবনাকে সবসময় অনেকভাবে গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে হচ্ছে গণিতের সম্ভাবনা। সম্ভাবনা আমরা মনে করো যে আমরা দেখেছি যে একটা তাসের টেকা তোলার সম্ভাবনা, আমরা ম্যাথে আমরা সব কিছুতে হেড টেল করার সম্ভাবনা, তাই না? কিংবা কোনো একটা কিছু আমরা পরিসংখ্যানে যদি যাই, পরিসংখ্যানে আমরা যখন নীতি প্রণয়ন করতে চাই, আমরা আমাদের ন্যাশনাল পলিসি তৈরি করতে যেও, ন্যাশনাল পলিসি জাতীয় নীতি তৈরি করতে যেও কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে যে সম্ভাবনার ব্যাপারটিকে অবশ্যই প্রায়োরিটি দিই। কারণ সম্ভাবনার ভিত্তিতেই যখন আমরা কোনো একটি রিপোর্ট করা হয়, যেমন কোনো একটি জরিপ চালানো হলো, সেখানে দেখা গেল যে গত 10 বছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের ট্রেন্ডটা উপরের দিকে। মনে করো যে সাপোজ এখন মনে করো যে বাংলাদেশ একসময় ছিল $500 মান্থলি, এখন মনে করো যে বা ইয়ারলি, তারপরে মনে করো $700, তারপরে $1000। আচ্ছা, এটা একটা সূচক। এরপরে মনে করো যে আরো কি, বাংলাদেশের দুর্নীতি কমে এসেছে। বাংলাদেশ একসময় দুর্নীতির চ্যাম্পিয়ন ছিল, আস্তে আস্তে তার পজিশন নিচের দিকে যাচ্ছে, তার মানে দুর্নীতি কমে যাচ্ছে। তাহলে এটা একটা যে বাংলাদেশে এখন দুর্নীতি, বাংলাদেশে এসে কোনো একটা কিছু মনে করো যে বাইরের একজন মানুষ, তিনি ইংল্যান্ডের, তার অনেক টাকা আছে, তিনি কি করতে চান, দেশে ইনভেস্ট করতে চান, তাই না? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই করতে চান, ইনভেস্ট করতে চান। বাংলাদেশে এটা বিজনেস দিবেন, কি দিবেন? মনে করেন বাংলাদেশে হুন্ডার শোরুম দিবেন, বাংলাদেশে বিজনেস করবে, হুন্ডার ফ্যাক্টরি দিবে, হুন্ডা কোম্পানি। তাহলে সে এখানে এসে ব্যবসা করবে, তাহলে তার বেশ কিছু ফ্যাক্টর সে কিন্তু দিবে। সে বলবে যে সম্ভাবনা আছে বাংলাদেশে এসে দুর্নীতি কম, এখন আগে যেহেতু বেশি ছিল সম্ভাবনা দুর্নীতির, এখন দুর্নীতির সম্ভাবনা কম। এখন বাংলাদেশে মনে করো যে মাথাপিছু আয় বেশি, এখন বাংলাদেশের এখনো শ্রমিকের মূল্য কম, শ্রমিকের খরচ কম, বাংলাদেশের সম্ভাবনা আছে এখনো মার্কেটে, এখনো চাহিদা অনেক বেশি আছে মোটরসাইকেলের বা অন্যান্য যন্ত্রপাতি, যে সংশ্লিষ্ট কোম্পানির যন্ত্রপাতি। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আগামীতে সম্ভাবনা আছে আগামী 10 বছরে যে আমার মনে করো হুন্ডা মোটরসাইকেলের হচ্ছে যে চাহিদাটা থাকবে। এবং তাহলে এই যে সম্ভাবনাগুলো মাথায় রেখে না হুন্ডা কোম্পানি এসে বলবে যে না আমি এখানে একটা ফ্যাক্টরি দিব, তাই না? বাংলাদেশে উৎপন্ন করবো আমার হুন্ডা কোম্পানি যত প্রোডাক্ট। তাহলে এই যে বিষয়গুলি বা জাতীয় কৌশল, যে দেশে শিক্ষার উপরে ভর্তুকি দিলে বা কৃষির উপরে ভর্তুকি দিলে কি হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে, দেশে উৎপাদন বাড়ছে, তাই না? ভালো সার বীজ সরবরাহ করলে কৃষকের উৎপাদন বাড়ছে, কৃষি উৎপাদনের মাধ্যমে দেশ স্বাবলম্বী হচ্ছে। এই যে সম্ভাবনা, যে আগামী 10 বছরের জন্য যদি গভর্নমেন্ট ভাবলো যে আমি যদি ভর্তুকি দিই, তাহলে সেই সম্ভাবনার ভিত্তিতে আমার কি হবে, আমার দেশের উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে, দেশ আত্মনির্ভরশীল হবে। তাহলে এই যে সম্ভাবনার উপর ভিত্তি করে না জাতীয় নীতি প্রণয়ন করলো যে কৃষিতে বেশি ভর্তুকি দেওয়া হোক, শিক্ষাতে ভর্তুকি দেওয়া হোক, তাই না? ডিফেন্সে ভর্তুকি দেওয়া হোক। তাহলে এই যে কৌশল প্রণয়নও দেখা যাচ্ছে সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই না? তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দৈনন্দিন জীবন থেকে শুরু করে সবকিছুতে আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সম্ভাবনার। আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে যুক্তিবিদ্যার আলোকে আমরা দেখি, সেটি হচ্ছে বহু কারণবাদের সমস্যা। দেখো, বহু কারণবাদ তোমরা এর আগে পড়েছো। বহু কারণবাদ বলতে আমরা কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে যে অনেক সময় দেখি কোনো একটি ঘটনার পেছনে বেশ কিছু কারণ জড়িত থাকে। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয় যে এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে। তাহলে কোনো একটি ঘটনার পিছনে জন্য যখন অনেকগুলো কারণ মনে হচ্ছে যে এইটা একটি যদি ঘটনা হয়, এর পিছনে অনেকগুলি কারণ জড়িত রয়েছে, তখন এই কারণগুলির মধ্যে থেকে সঠিক মানে কোন কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কার সম্ভাবনা সবচেয়ে বেশি এক্সাক্ট কারণ হওয়ার কার্যটি, সেটি বের করতে গেলেও আমাদের কি সম্ভাবতার ভূমিকাটি, সম্ভাবতার ধারণাটি কাজে লাগে। তাহলে বহু কারণবাদের সমস্যা থেকে আমাদের মুক্তি পেতেও, বহু কারণবাদ এর সমস্যা থেকে মুক্তি পেতেও আমাদের কি সম্ভাব্যতার কাজটি, এই ধারণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাবনার যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে, তাই না? আশা করি তোমরা সম্ভাবনার প্রকৃতি ও প্রাসঙ্গিকতা বুঝতে পেরেছ। আজকে অনেকটা থিওরিটিক্যাল, আগামী দিনের ক্লাসে আমরা আকস্মিকতা এবং ম্যাথ নিয়ে শুরু করব। সো সেগুলি আরো বেশি হবে। তোমরা আশা করি কথাগুলি বুঝতে পেরেছ। আরেকটা হচ্ছে আমরা যেটা বলবো আজকে সম্ভাবনার ভিত্তি নিয়ে কথা বলবো। সম্ভাবনার ভিত্তি, ভিত্তি বলতে বোঝানো হচ্ছে বেসটা। আসলে সম্ভাবনা যে আমরা তত্ত্বগুলি দিব, সম্ভাবনা নিয়ে যে আলোচনা করব, এই ভিত্তিটি কেমন হবে। ভিত্তিটি হতে পারে দুই রকম, একটি হতে পারে যে সেটি হতে পারে আত্মগত, একটি হতে পারে আত্মগত ভিত্তি, আত্মগত, আরেকটি হতে পারে বস্তুগত। তোমরা এর আগে
আমার আলোচনায় আত্মগত এবং বস্তুগত এই ধারণা সম্বন্ধে আশা করি ধারণা পেয়েছো। আত্মগত বলতে বোঝানো হয় যে নিজের যেটা মনের উপর ডিপেন্ডেন্ট, মন নির্ভর। এটা কি নির্ভর? মন নির্ভর। মন বলতে ব্যক্তির মন নির্ভর। একজন ইন্ডিভিজুয়ালের, একজন ব্যক্তি মনের উপর নির্ভর করে যেগুলি নির্ভর করে যেগুলি, সেগুলি হচ্ছে আত্মগত। যেমন তোমার রুচি, খাবারের রুচি তোমার আত্মগত বিষয়, তাই না? আর বস্তুগত বিষয় হচ্ছে যে যেটি মনের উপর নির্ভর না করে, মনের উপর নির্ভর না করে কি করে? বস্তুর উপর নির্ভর করে। অর্থাৎ বস্তুর উপর নির্ভর করে বলতে বোঝানো হচ্ছে কি, যেমন মনে করো যে কোনো একটি বস্তু দামি কিনা সেটা আমার মনের উপর ডিপেন্ড করে না। সোনা দামি, সোনার বস্তু তার কিছু বৈশিষ্ট্যের কারণেই, তাই না? সোনা কখনো নষ্ট হয় না, সোনা সবসময় চকচক থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে তার বস্তুগত একটা মূল্য রয়েছে সোনার, তাই না? তো এই যে ব্যাপারটি, কিন্তু সম্ভাবনার সাথে আমরা আসলে এটি কেন নিয়ে এসেছি, কেন রিলেটেড করছে? কারণ সম্ভাবনার ভিত্তি হিসেবে আমরা বলছি যে এটি আত্মগত হতে পারে, কেউ কেউ বলছে এটি বস্তুগত হতে পারে। এখন আমাদেরকে বেছে নিতে হবে তাহলে ভিত্তি হিসেবে আমরা কোনটাকে নিব, আত্মগতকে নিব না বস্তুগতকে নিব? আমরা আসলে বস্তুগতকে সম্ভাবনার ভিত্তি হিসেবে গ্রহণ করব। কেন গ্রহণ করবো সেটা একটু আমরা ব্যাখ্যা করব। তাহলে আত্মগত বিষয়টা হচ্ছে যে যারা আত্মগত মতের সমর্থক তারা বলছে যে সম্ভাবনাটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। তারা কি বলছে? সম্ভাবনাটা হচ্ছে বিশ্বাস এর ব্যাপার। ব্যক্তি কি করছে? কোন একজন ব্যক্তি বিশ্বাস করছে যে আজকে বৃষ্টি হবে, তাহলে সে বিশ্বাস করছে, তাহলে বিশ্বাসটার উপরে না সম্ভাবনা কথা বলছে যে বৃষ্টি হতে পারে, তার বিশ্বাসের উপর বলছে সে। তাই তারা বলছে যে এটি বিশ্বাসের উপর ডিপেন্ড করে হচ্ছে। আবার তারা বলছে যে যত সাক্ষ্য প্রমাণ বেশি থাকবে ঘটনাটির পিছনে, তত তার বিশ্বাস কি হবে? বেড়ে যাবে। সাক্ষ্য প্রমাণ বেশি তাহলে বিশ্বাস বেশি, সাক্ষ্য প্রমাণ কম বিশ্বাস কম। যেমন মনে করো বৃষ্টি হওয়া, গত 10 দিন, আমি যে উদাহরণ দিলাম, গত 10 দিনে দেখলো সে 7 দিন বৃষ্টি হয়েছে, তাহলে তার 7 দিনের সাক্ষ্য প্রমাণ আছে, তাহলে তার বিশ্বাসটা অনেক বেড়ে গেছে যে আজকেও বৃষ্টি হবে, মেঘ করেছে বৃষ্টি হবে। আবার 10 দিনে মেঘ করেছে, কোনোদিনই বৃষ্টি হয়নি, তাহলে তার বিশ্বাসের মাত্রাটাও কমে যাবে। তাই তারা বলছে, যারা আত্মগত ভিত্তিক কথা বলে তারা বলছে যে হ্যাঁ, সম্ভাবনাটা হচ্ছে আত্মগত ব্যাপার। কারণ সে বিশ্বাসটা যত বেশি হবে সম্ভাবনার মাত্রা তত বেশি হবে, বিশ্বাস যত কম হবে সম্ভাবনার মাত্রা তত কম হবে। কিন্তু এটির মধ্যে একটি সূক্ষ্ম ভুল রয়েছে। সেটি হচ্ছে এই যে লাস্টে ওরা বললো না যে সাক্ষ্য প্রমাণ যত বেশি হবে বিশ্বাস তত বেশি হবে, সাক্ষ্য প্রমাণ যত কম হবে বিশ্বাস তত কম হবে। তাহলে দেখো এই সাক্ষ্য প্রমাণটা আসলে কিসের উপর ডিপেন্ড করছে বলতো? বস্তুগত ব্যাপার। সাক্ষ্য প্রমাণটা যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি, মেঘ হয়েছে, মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, তাহলে এটা একটি সাক্ষ্য, এটা একটি প্রমাণ যে মেঘ হয়েছে 10 দিনে বৃষ্টি হচ্ছে, তাহলে এটা একটি প্রমাণ, এটা একটি সাক্ষী বিষয়। তুমি সাক্ষী আছে যে গত 10 দিন মেঘ হয়েছে, 10 দিন বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে এটি তো ঘটনার ব্যাপার, এটা তো মানুষের মনের কোনো ব্যাপার না, এটি ঘটনা ঘটেছে তাই সে বিশ্বাস করছে, তার বিশ্বাসটা বেড়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট ঘটনা হচ্ছে যে বস্তুগত ব্যাপারটি ঘটছে, তারপরে না তার মনে বিশ্বাস বলো আর সম্ভাবনা বলো সেটি বেড়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটি হচ্ছে যে সম্ভাবনার, আর যখনই তার বিশ্বাসের কথা চলে আসছে তখন তোর মধ্যে সম্ভাবনা চলে আসছে। তাই ফার্স্টে বস্তুগত ঘটনাটি ঘটছে, বস্তুটি বাস্তবে আছে বা বস্তুটি বাস্তবে ঘটছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা, বা শিক্ষায় ভর্তুকি দিলে দেশের নাগরিকদের উন্নয়ন হচ্ছে কিনা, কৃষিতে ভর্তুকি দিলে দেশের ফসলের উৎপাদন বাড়ছে কিনা, এসবই হচ্ছে বাস্তবিক ঘটনা। যখন ঘটবে বা ঘটবে না তার উপর ডিপেন্ড করে না সম্ভাবনা নির্ধারণ করা হবে যে না 1 কোটি টাকা ভর্তুকি দিলে দেশে উৎপাদন বাড়ছে 1.5 কোটি টাকার। তাহলে এটা হচ্ছে যে ফ্যাক্ট, এটা হচ্ছে বস্তুগত ঘটনা, মানে মনের উপর নির্ভর করছে না, এটা যে বাস্তবে যা ঘটছে সেই ঘটনার উপরে ডিপেন্ড করে কি করা হচ্ছে, সম্ভাবনাকে নির্ণয় করা হচ্ছে। বাস্তবে একটি মুদ্রায় হেড আর টেল আছে, তাহলে এই হেড আর টেল দুইটি অপশন রয়েছে, তার মধ্যে আমার একটি হচ্ছে অনুকূল ঘটনা। টেল যদি আমি নির্বাচন করি তাহলে টেল হওয়ার ঘটনা হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে এই যে বাস্তবে ঘটনাটি যেভাবে ঘটতে পারে তার উপরে না সম্ভাবনা নির্ধারণ হচ্ছে, এটি আমার মনের উপরে, মনের বিশ্বাসটা ডাজন্ট ম্যাটার, বিশ্বাসটা এখানে ফ্যাক্ট না কোনো, তাই না? বিশ্বাসটা আমার বাড়তে পারে বা কমতে পারে অভিজ্ঞতার উপর ভিত্তি করে, বাট বিশ্বাসের উপর সম্ভাবনা নির্ভর করে না, সম্ভাবনা নির্ভর করে বস্তুগত ভিত্তির উপরে।
ঠিক আছে, যে বস্তুগত ভিত্তিটা বলতে বোঝানো হচ্ছে বাস্তবে ঘটনা কিভাবে ঘটে কিভাবে ঘটে না। বাস্তবে ঘটনাটি যদি বেশি ঘটে তাহলে জানার সম্ভাবনা বাড়বে, বাস্তব ঘটনা যদি কম ঘটে তার সম্ভাবনা কম হবে। বাস্তবে যদি হেড আর টেল থাকে তাহলে হেড পড়ার সম্ভাবনা থাকবে 1/2। বাস্তবে যদি হেড বলে কোনো কিছু নাই থাকে মুদ্রাতে তাহলে সেটা হেড পড়ার সম্ভাবনা 0। দ্যাট মিনস সবকিছু হচ্ছে বাস্তব ঘটনার উপর ডিপেন্ড করে সম্ভাবনা আসছে। মাঝখানে মন কি করছে, আমার নলেজ কি করছে, এটিকে আমরা ক্যাপচার করে বলছি যে এটা সম্ভাবনা বেশি বা কম, সেটা মন মাঝখানে মিডিয়েটর হিসেবে কাজ করছে। বাট মনের উপর ডিপেন্ড করে না যে সম্ভাবনা বেশি না কম বা সম্ভাবনা কতটুকু। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ বস্তুগত ঘটনার উপরে। বস্তুগত বলতে বোঝানো হচ্ছে বাস্তবে ঘটনা কিভাবে ঘটে তার উপর ডিপেন্ড করে সম্ভাবনা, মনের উপর এখানে কোনো প্রভাব নেই। তাই এটি আমরা বলবো সম্ভাবনার ভিত্তি আত্মগত নয় বরং সম্ভাবনার ভিত্তি বস্তুগত। আশা করি তোমরা এই কথাটি বুঝতে পেরেছ। তাহলে দেখি রজকান্ত দাস জি স্যার বুঝেছো। আচ্ছা, ভেরি গুড। এখন লাস্ট পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা আমি একটু 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 খেয়াল বলো আমাকে যে লাস্ট পর্যন্ত তোমরা আমার আজকের আলোচনা বুঝতে পেরেছো কিনা আমি একটু জানতে চাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্তই আমাদের আলোচনা সংক্ষিপ্ত করে দিব, আলোচনা শেষ করে দিব, কারণ হচ্ছে আজকে অলরেডি ক্লাস টাইম আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছে। আগামী সপ্তাহের সোম মঙ্গলবারে আশা করি আমরা সম্ভাব্যতার অধ্যায়টি শেষ করে ফেলতে পারবো। তোমরা আগামী সোমবারে তোমরা আমার এই ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখবে, যতটুকু নিজেরা পড়ে রাখবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আগামী দিন কিন্তু আমি আজকের পড়াটা নিয়ে একটু ধরবো, তো তোমরা সম্ভাবনা, প্রাসঙ্গিকতা, প্রকৃতি, ভিত্তি নিয়ে একটুখানি পড়ে রাখতে পারো, পড়ে রাখবে। আশা করি ক্লাসে বুঝতে পেরেছ, এখান থেকে তোমরা আনসারিং করতে পারবে। আর যদি তোমরা আরো ফার্দার চাও তোমরা বইটা একটু দেখে নিবে। আর আগামী দিনের ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে রাখো সে পর্যন্ত। আর তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখে নিই, তোমরা বুঝতে রজতকান্তি দাস লিখেছো, বুঝতে পেরেছো। রিফা গালিব, মরিয়ম 9-10 যাই হোক 9-10 ক্লাস তোমরা শিডিউল দেখে নিবে। জসিম খান, সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ভেরি গুড। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে থাকার জন্য। আমার জন্য তোমরা দোয়া করবে। আগামী সপ্তাহে সোমবার তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।